হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে তোমাদের ক্লাস 9-এর বাংলার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা চন্দ্রনাথ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। গল্পটা শুরু করার আগে একটুখানি আমি বলে দিই, চন্দ্রনাথ যেই গল্পটা আমরা পড়ব, এই গল্পটিতে প্রায় একই বয়সী তিনটি চরিত্রের যে কাহিনী সেটার বর্ণনা আমরা কিন্তু দেখতে পাবো। সেখানকে আমরা চন্দ্রনাথকে দেখব মুখ্য চরিত্রে। তার চরিত্রের মধ্যে শ্রেষ্ঠত্বের অহংকার, যশ, আকাঙ্ক্ষা ইত্যাদি কিন্তু আমাদের এই যে গল্প, এই গল্পের কিন্তু এই গল্পটাকে কিন্তু নিয়ন্ত্রণ করেছে। আমরা দেখতে পাবো যে স্কুলের পরীক্ষায় জীবনে প্রথমবার দ্বিতীয় হওয়ার কারণে সে কি করেছিল, পুরস্কার প্রত্যাখ্যান করে স্কুলে চিঠি দেয়া, প্রত্যাখ্যানের চিঠি ফিরিয়ে নেওয়া আর ক্ষমা চাওয়ার বিষয়ে দাদার নির্দেশকেও কিন্তু সে অমান্য করেছে। এমনকি এর জন্য দাদার সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হওয়া। কাহিনীর উল্লেখযোগ্য প্রতিটি ঘটনার কিন্তু কেন্দ্রে রয়েছে আমাদের এই যে মুখ্য চরিত্র চন্দ্রনাথ। গল্পকথক নরেশ ওরফে নরু গল্পের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রনাথের স্কুলের সহপাঠী। স্কুল জীবন শেষ হওয়ার বহু বছর পরে একদিন সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বেরিয়ে কথকের মনে ভেসে ওঠে চন্দ্রনাথের কথা। কালপুরুষ নক্ষত্রের মতো বিশাল আকৃতি নিয়ে দৃপ্ত ভঙ্গিতে সে যেন জীবনের পথে হেঁটে চলেছে। কথকের স্মৃতির আয়নায় ভেসে ওঠে ছোট্ট একটি গ্রামে কাটানো তাদের জীবনের পুরনো অধ্যায়ের কথা। এবার আমরা মূল গল্পে চলে যাচ্ছি। দেখো কি লেখা আছে। সার্কুলার রোডের সমাধিক্ষেত্র হইতে বাহির হইয়া চন্দ্রনাথের কথাই ভাবিতে ভাবিতে ফিরিলাম। কত কথা মনে হইতেছে। দীর্ঘ এতদিনের জীবন ইতিহাসের মধ্যে কয়টি পৃষ্ঠায় চন্দ্রনাথ গভীর রাত্রির মধ্য গগনচারী কালপুরুষ নক্ষত্রের মতো দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হইয়া আছে। তো দেখো, চন্দ্রনাথের কথা ভাবতে ভাবতে গল্পকথক সার্কুলার রোডের সমাধিক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলেন। চন্দ্রনাথের স্মৃতি লেখকের মনের মধ্যে কালপুরুষের নক্ষত্রের মতো রয়েছে। নরেশের জীবন ইতিহাসের পৃষ্ঠায় চন্দ্রনাথ দীপ্তিতে পরিধিতে প্রদীপ্ত ও প্রধান হয়ে আছে কিসের মতো? কালপুরুষ নক্ষত্রের মতো। বললাম যে মধ্য গগনচারী, মধ্য মানে জানি মাঝ, গগন মানে আকাশ, তাহলে মাঝ আকাশে বিচরণ করছে যে তাকেই কিন্তু মধ্য গগনচারী বলি। আর কালপুরুষ নক্ষত্রের সাথে তাকে যে তুলনা করা হয়েছে, তো এটার সাথে আমরা অনেকেই পরিচিত। শীত ও বসন্তকালে রাতের আকাশে দেখবে একরকম নক্ষত্রমণ্ডলী দেখতে পাওয়া যায়, যেটা শিকারী মানুষের সঙ্গে কিন্তু এর আকৃতির যথেষ্ট মিল রয়েছে। কালপুরুষ নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করিয়া আমার আনন্দ হয়। ওই নক্ষত্রটির খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের আকৃতির যেন একটা সাদৃশ্য আছে। এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার জীবনের কক্ষপথে চলিয়াছে। একদিন পিছনে ফিরিয়া ছিল না, ক্ষণিক বিশ্রাম করিল না। যাহাকে কুক্ষিগত করিবার অভিপ্রায়ে তাহার এ উন্মত্ত যাত্রা তাহাকে আজও পাইল না, তবু সে চলিয়াছে। নক্ষত্রের সঙ্গে চন্দ্রনাথের তুলনা করে তিনি আনন্দ হচ্ছেন। কালপুরুষ নক্ষত্রের সাথে চন্দ্রনাথের যে এরকম তুলনা করে বক্তার যে আনন্দ হচ্ছে, তার কারণ কি? তার কারণ আমরা কি জানতে পাচ্ছি? কালপুরুষের খড়গধারী ভীমকায় আকৃতির সঙ্গে চন্দ্রনাথের সাদৃশ্য বা মিল রয়েছে বলে তিনি মনে করেন। এবার দেখো, এমনই আমরা বললাম যে এমনই দৃপ্ত ভঙ্গিতে সেও আপনার মানে নিজের জীবনের কক্ষপথে চলিয়েছে। তাহলে নিজের যে জীবনের কক্ষপথে চন্দ্রনাথের এমন যে দৃপ্ত ভঙ্গিতে চলার কারণ হচ্ছে তার একটা আদর্শ, সেই আদর্শের সন্ধানের জন্য। তবুও সে চলিয়াছে। এটা কেন বলছে তবুও সে চলিয়াছে? কে চলিয়াছে? এখানে কার কথা বলা হচ্ছে? এই যে চন্দ্রনাথ, তার চলার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরেই দেখো আমরা পড়ছি, সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে। কাকে মনে পড়তেছে? দেখো, হিরুকে।
তাহলে আরেকজনের কথা মনে পড়ছে, আমরা দেখতে পেলাম যে কার কথা মনে পড়ছে, হিরু। চন্দ্রনাথ, হিরু, আমি সহপাঠী। আরও একজনকে মনে পড়িতেছে, সে কে দেখো, চন্দ্রনাথের দাদা নিশানাথ বাবুকে। কেমন করিয়া যে এই তিনজন একই সময় ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলিতে পারি না। কিন্তু তাহলে এখান থেকে আমরা জানতে পারি চন্দ্রনাথের দাদা যে ছিলেন তার নাম হচ্ছে নিশানাথ বাবু। এখান থেকে আমরা আরও একটা জিনিস জানতে পারি, চন্দ্রনাথ, হিরু এবং যিনি গল্প বলছেন অর্থাৎ গল্প কথক তারা সহপাঠী ছিলেন। বলছে কেমন করিয়া যে এই তিনজন একই সময় ক্ষুদ্র একটি গ্রামের মধ্যে আসিয়া পড়িয়াছিলাম বলতে পারি না, কিন্তু বিস্ময় প্রকাশ করিব না। আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে যত কিছু প্রলয়ঙ্কর দাহ্য বস্তু সমাবিষ্ট হয় কি করিয়া, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। লাইনটাও খুব সুন্দর, এও হয়তো সেই বিচিত্র সমাবেশ। আমরা এখানে কি বুঝছি, কি বোঝাতে চাইছি এটার দ্বারা? চন্দ্রনাথ, হিরু এবং গল্পকথক নরেশ ছিল একই গ্রামের বাসিন্দা। তারা ছিল স্কুলের সহপাঠী, কিন্তু স্কুল জীবনে তাদের সম্পর্কের যে রসায়ন সেটা কিন্তু বেশ জটিল ছিল। দরিদ্র ঘরের মেধাবী সন্তান চন্দ্রনাথের সঙ্গে ধনীর সন্তান হিরুর সম্পর্কের একটা টানাপোড়েন কিন্তু আমরা এখানে লক্ষ্য করি, এবং কথকের মধ্যস্থতায় কাহিনীর যে স্মৃতিচারণা সেটা করতে গিয়ে কথকের মনে হয় যে একই গ্রামে তাদের তিনজনের উপস্থিতি যেন আগ্নেয়গিরির গর্ভের ভেতরে প্রলয়ঙ্কর দাহ্য বস্তুর বিচিত্র সমাবেশের মতোই। দেখো এখানে লেখা আছে আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কল্পনাতীত বিচিত্র সমাবেশে। ঘরে কেহ নাই, টেবিলের উপর টেবিল ল্যাম্প অকম্পিত প্রদীপ্ত জ্যোতিতে জ্বলিতেছে। আলোকিত কক্ষের মধ্যে একা বসিয়া চন্দ্রনাথ, হিরু ও নিশানাথকে ভাবিতেছি। সম্মুখেই দেওয়ালে বিলম্বিত বড় আয়নাটির মধ্যে আমারই প্রতিবিম্ব আমার দিকে চিন্তাকুল নেত্রে চাহিয়া বসিয়া আছে। অলিক কায়াময় ছায়া, তবু সে আমার এই স্মৃতিচারণে বাধা দিয়া তাহারই দিকে আমাকে আকর্ষণ করিতেছে। আলোটা নিভাইয়া দিলাম। মুহূর্তে ঘরখানা প্রগাঢ় অন্ধকারে ভরিয়া উঠিল। বুঝতে পারলাম আলোকিত কক্ষের মধ্যে বসিয়া কথক চন্দ্রনাথ, হিরু ও নিশানাথের কথা ভাবছিলেন। আলোটা নিভাইয়া দিলাম। বক্তা আলোটা নিভিয়ে দিল। কারণটা ছিল দেয়ালে টাঙানো আয়নায় নিজের প্রতিকৃতি দেখে তার চিন্তায় বাধা সৃষ্টি হচ্ছিল, তাই তিনি আলোটা নিভিয়ে দিয়েছিলেন। যখন আলোটা নিভিয়ে দিয়েছিলেন মুহূর্তের মধ্যে ঘরখানা একদম গাঢ় অন্ধকারে কিন্তু ভরে উঠেছিল। তারপরে দেখো অতীতের রূপ এই অন্ধকার। আলোকিত যে দিবসটি অবসান হইয়া তমসা পারাবারের মধ্যে ডুব দিল, আর সে তো আলোকিত প্রত্যক্ষের মধ্যে ফেরে না, তাই অন্ধকারের মধ্যে তাকে খুঁজিতেছি। সে দেখা দিল অন্ধকারের মধ্যে সুস্পষ্ট রূপ পরিগ্রহ করিয়া সম্মুখে দাঁড়াইল কিশোর চন্দ্রনাথ। দীর্ঘাকৃতি, সবল সুস্থ দেহ, নির্ভীক দৃষ্টি কিশোর। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে অন্ধকারের মধ্যে কি খোঁজা হচ্ছিল, বক্তা কি খুঁজছিলেন? অন্ধকারের মধ্যে অতীতের দিনগুলোকে খুঁজছিলেন। অসাধারণ তাহার মুখাকৃতি। প্রথমেই চোখে পড়ে চন্দ্রনাথের অদ্ভুত মোটা নাক। সামান্য মাত্র চাঞ্চল্যেই নাসিকাপ্রান্ত স্ফীত হইয়া ওঠে। বড় বড় চোখ, চওড়া কপাল, আর সেই কপালে ঠিক মধ্যস্থলে শিরায় রচিত এক ত্রিশূল চিহ্ন। এই কিশোর বয়সেও চন্দ্রনাথের ললাটে শিরার চিহ্ন দেখা যায়। সামান্য উত্তেজনায় রক্তের চাপ ঈষৎ প্রবল হইলেই নাকের ঠিক উপরেই মধ্য ললাটের ওই ত্রিশূল চিহ্ন মোটা হইয়া ফুলিয়া ওঠে। চন্দ্রনাথের দীর্ঘ চেহারায় কতকের অসাধারণ লেগেছিল তার মুখের আকৃতি। চন্দ্রনাথের কপালের মধ্যস্থলে ছিল শিরায় রচিত ত্রিশূল চিহ্ন। সঙ্গে সঙ্গে মাস্টার মহাশয়কে মনে পড়িতেছে।
শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির মানুষটি। ওই যে বোর্ডিংয়ের ফটকের সম্মুখেই চেয়ার বেঞ্চের আসন পাতিয়া বসিয়া আছেন, হুকাটি হাতে ধরাই আছে। চিন্তাকুল বিমর্ষ নেত্রে আমাকে বলিলেন, নরু, তুমি একবার জেনে এসো তো চন্দ্রনাথ কি বলে। হেডমাস্টার মহাশয় ছিলেন কীরকম দেখো, শীর্ণ দীর্ঘকায় শান্ত প্রকৃতির। হেডমাস্টার মহাশয় হাতে কি থাকতো? হুকা। গল্পকথকের আমরা এখান থেকে জানতে পারলাম যে গল্পকথকের ডাকনাম ছিল নরু। পরে দেখো, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাতে সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হইয়া উঠিয়াছে। প্রাইজ ডিস্ট্রিবিউশনের সময় চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করিয়া পত্র দিয়াছে। সেকেন্ড প্রাইজ সে গ্রহণ করিতে চায় না। সে আজ পর্যন্ত কখনো সেকেন্ড হয় নাই, তাহার কথা অবহেলা করিতে পারিলাম না। তো এইখানটা থেকে আমরা কি বুঝলাম দেখো, চন্দ্রনাথ স্কুলের পরীক্ষায় জীবনে প্রথমবার দ্বিতীয় হওয়ার ঘটনাকে সে মেনে নিতে পারেনি। পরীক্ষায় প্রথম স্থানাধিকারকারী হিরু হয়েছিল। হিরুর সাফল্যের পিছনে সে অসাধু চক্রান্তের গন্ধ পায়। প্রশ্ন জেনে নেওয়া, সেইটার যে মূল্যায়ন, সেই ক্ষেত্রে মাস্টারমশাই, যিনি আবার তার গৃহশিক্ষক, মাস্টারমশাইয়ের সেই সহযোগিতার কথা কিন্তু এখানে সে বলে। পাশাপাশি অঙ্ক পরীক্ষায় তারই সাহায্য নেওয়া, মানে চন্দ্রনাথ এটা মেনে নিতে পারেনি কেন? কেননা তাকে, মানে হিরুকে সে সাহায্য করেছিল। তাহলে চন্দ্রনাথ না হয়ে, প্রথম না হয়ে সে কি করে, মানে হিরু কি করে তাহলে প্রথম হয়, সেই প্রশ্ন সে তোলে। এই কারণে সে দ্বিতীয় পুরস্কার প্রত্যাখ্যান করে স্কুলে চিঠি দেয়, যা নিয়ে গোটা স্কুলে শোরগোল পড়ে যায়। এটা কিন্তু চন্দ্রনাথ কিন্তু এটা কোনো সময় মন থেকে এটা মেনে নিতে পারেনি। আজকে আমি তোমাদের সাথে এতটাই আলোচনা করলাম। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে অনেক শেয়ার করো। আর যদি এরকম ভিডিও আরও লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশান তোমাদের মিস হবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।